আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 6 ফেব্রুয়ারি, 23 মাঘ, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে মৃত 18 শ্রমিক, মৃতের তালিকায় কাটিগড়ার 6, ফেরার সর্দার, উদ্ধার অভিযানে এনডিআরএফ। নির্বাচনের আবহে ভোট প্রচারে নামল বিজেপি, শিলচরে বুথ বিজয় অভিযানের সূচনা বিধায়ক দীপায়নের। সদরঘাট কোরাতিগ্রাম হাতিচূড়া প্রস্তাবিত সড়ক সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ত আধিকারিকরা। একাধিক দাবিতে সত্যাগ্রহ আন্দোলন 3 বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের। মন্ত্রী কৌশিকের হস্তক্ষেপে আমরণ অনশন ভঙ্গ করালেন নিহার দেব। 44 বছর পর খুনের মামলায় 100 বছরের বৃদ্ধকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টগুলিতে বিচারাধীন জামিন মামলার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। পাতারকান্দির পিএম শ্রী ইসাবিল এইচএস স্কুলে নতুন ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্র। 10 ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত। প্রথমবার মাত্র 20 পরীক্ষার্থী বসছে এই কেন্দ্রে। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দিতে বিজেপির বুথ বিজয় অভিযানের সূচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। মর্মান্তিক ভয়াবহ, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন রেড হোল মাইনিংয়ের 30 জনেরও বেশি শ্রমিক। এরই মধ্যে কাছাড়ের কাটিগড়ার 2 ভাই সহ 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সিমেন্ট রোডের চুতুঙ্গায়। এ পর্যন্ত 18 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ। রেড হোল মাইনিং নিষিদ্ধ হলেও মেঘালয়ের বিভিন্ন স্থানে এই প্রক্রিয়ার মাধ্যমে অবাধে চলছে কয়লা খনন। এমনই এক কয়লা খনিতে বৃহস্পতিবার ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। প্রাপ্ত খবর মতে এদিন মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার চুতুঙ্গার এক খনিতে বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে খনির ভেতরে কর্মরত 30 থেকে 50 জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার 6 জন শ্রমিক রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। সূত্র বলছে, ভয়াবহ এই ঘটনার কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের দিলদার হোসেন এবং আনোয়ার হোসেন নামের 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় কাটিগড়া বিহারার ফারুক আহমেদ এবং রাজপুরের 2 ভাই পুরঞ্জয় বৈষ্ণব ও নিখেঞ্জয় বৈষ্ণব, গুমরা পঞ্চম খণ্ডের কৃষ্ণ বৈষ্ণব, শ্রীপুরের একজনের নাম জানা যায়নি, উনি প্রাণ হারিয়েছেন বলে খবর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব, বিষ্ণুদন বৈষ্ণব, কৃষ্ণদন বৈষ্ণব, সরিষাকুড়ির নিমান উদ্দিন। কাটিগড়ার কয়েকজন আহতকে উদ্ধারের পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেঘালয় থেকে পাওয়া খবর মতে বিস্ফোরণের পর কয়লা খনির প্রবেশ মুখে ভয়ঙ্করভাবে আগুন জ্বলে উঠে দুয়ার কালো হয়ে যায় পুরো এলাকা। খনির বাইরে থাকা লোকজনদের মধ্যে হইচই পড়ে যায়। আশপাশের ক্যাম্পে থাকা একাংশ শ্রমিকের স্ত্রী সন্তানরা কান্নায় ভেঙে পড়েন। খনির বাইরে অসহায়ের মতো দৌড়ঝাঁপ করতে থাকেন স্ত্রী সন্তানরা। সূত্র বলছে, শুধু কাটিগড়া নয়, এই ঘটনায় আসামের বিভিন্ন স্থানের একাধিক শ্রমিক সহ রাজ্যের বাইরের শ্রমিকেরও মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা শুরু হয়। একসময় শিলং থেকে ঘটনাস্থলে ছুটে যায় এসডিআরএফ, এনডিআরএফ। এক এক করে উদ্ধার করা হয় জীবন্ত অগ্নিদগ্ধ হওয়া শ্রমিকদের মৃতদেহ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে চুতুঙ্গা কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, উমপ্লেং পুলিশ আউটপোস্টের অধীন মিনসিঙ্গা তাংস এলাকার অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিনিয়র পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। বিলম্ব না করে উদ্ধার কাজ শুরু করা হয়। এ পর্যন্ত 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র মতে বিস্ফোরণের সময় অভিশপ্ত ওই খনিতে 50-এরও অধিক শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন।
ফলে মৃত শ্রমিকের সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র বলছে, ভয়াবহ এই ঘটনার পর মেঘালয়ের অবৈধ কয়লা সাম্রাজ্যে হইচই পড়ে যায়। বিভিন্ন অবৈধ কয়লা খনিতে কর্মরত শ্রমিকরা পালাতে শুরু করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধ কয়লা খনিতে সরকার প্রশাসনের কূপ পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সবকটি অবৈধ কয়লা খনি। ফলে ওইসব খনিতে কর্মরত শ্রমিকরা স্থান ত্যাগ করে বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে অভিশপ্ত ওই কয়লা খনির সর্দার ঘটনার পর গা ঢাকা দিতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অসংখ্য শ্রমিককে রেড হোল মাইনিংয়ে ঢুকিয়ে খনির প্রবেশ মুখে বিস্ফোরণ ঘটানোর মূল নায়ক ঘটনার পরই পালিয়ে যায়। ফলে ঘটনার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সূত্র বলতে, মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে এমন ভয়াবহ ঘটনা এই প্রথম নয়। অবৈধ রেড হোল মাইনিংয়ে দেশ কাঁপানো ভয়ঙ্কর দুর্ঘটনা এর আগেও বার কয়েক সংঘটিত হয়েছে, কিন্তু তারপরও হুঁশ ফিরেনি মেঘালয় সরকারের। ফলে বারবার এমন ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই জয়ের লক্ষ্যে ময়দানে নামল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে শিলচরে বুথ বিজয় অভিযানের সূচনা করে কার্যত ভোট প্রচার শুরু করল গেরুয়া দল। বৃহস্পতিবার মেহেরপুরে বর্ষিয়ান বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামীর বাড়ি থেকেই বুথ বিজয় অভিযানের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মেহেরপুরে উদয়শঙ্কর গোস্বামীর বাড়িতে দলের 204 নম্বর বুথে দলীয় পতাকা উত্তোলন করে অভিযান শুরু করেন বিধায়ক। এরপর রামনগরে তারাপুর রাখালখালের পাটজিপির অধীনে 248 নম্বর বুথে একই কর্মসূচিতে যোগ দিয়ে ভোট প্রচার শুরু করেন দীপায়ন চক্রবর্তী। তার কথায়, সুরক্ষিত এবং বিকশিত আসামের লক্ষ্যে একই দিনে বুথ বিজয় অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। প্রদেশ বিজেপির কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই গোটা রাজ্যে শুরু হলো ভোট প্রচার। দীপায়ন বলেন, বুথ বিজয় অভিযানের অন্যতম উদ্দেশ্য হল দলীয় কর্মীরা যাতে নিজের বুথে দলীয় কাজকর্মের মাধ্যমে জনগণের প্রতিটি ভোট আদায় করতে পারেন, এর জন্য তাদের সক্রিয় সচেতন করা, পাশাপাশি বিজেপির প্রচার ও প্রসারের মাধ্যমে ভোটে বিপুলভাবে বিজয় হাসিল করা। এছাড়াও হিন্দু ভোট কাস্টিং বৃদ্ধি করা। তার কথা, হিন্দু ভোট তুলনামূলকভাবে কম কাস্টিং হলে প্রতিটি বুথে যাতে 100% হিন্দু বুথ কাস্টিং করানো যায়, সেই লক্ষ্যেই কাজ করবেন দলীয় কর্মীরা। বুথ বিজয় অভিযানের অঙ্গ হিসেবে এই কাজ এগিয়ে নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, সদরঘাট করাতিগ্রাম হাতিজোড়া প্রস্তাবিত সড়ক সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ত আধিকারিকরা। অসম মেলার আওতায় সদরঘাট করাতিগ্রাম পয়েন্ট থেকে হাতিচূড়া পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দীর্ঘ ডবল লেন সড়ক নির্মাণের প্রস্তাব পাঠানোর পর বৃহস্পতিবার পূর্ত বিভাগের আধিকারিকরা সরেজমিনে রাস্তা পরিদর্শনে যান। দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে এই পরিদর্শন ও প্রস্তাবনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এদিন বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগের নেতৃত্বে এক প্রতিনিধি দল সদরঘাট করাতিগ্রাম পয়েন্ট থেকে রাস্তার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন। প্রতিনিধি দলে অ্যাডভোকেট তন্ময় পুরকায়স্থ সহ পূর্ত বিভাগের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে নির্মীয়মান মধুরা সেতুর কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে যে গতিতে মধুরা সেতুর কাজ এগোচ্ছে তাতে তারা সন্তুষ্ট। তবে সেতুর প্রকৃত সুফল পেতে হলে সংযোগকারী রাস্তাটির আধুনিকীকরণ অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন তারা। পরিদর্শন শেষে অ্যাডভোকেট তন্ময় পুরকায়স্থ বলেন, সদরঘাট করাতিগ্রাম পয়েন্ট থেকে হাতিচূড়া পর্যন্ত রাস্তা যদি মুখ্যমন্ত্রীর অসম মেলা প্রকল্পের অধীনে পূর্ণতা লাভ না করে তাহলে মধুরা সেতুর উদ্দেশ্য সার্থক হবে না। উল্লেখ্য, আসাম মেলা 3.0 প্রকল্পের অধীনে এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণের জন্য ইতিমধ্যেই গুয়াহাটিতে অবস্থিত পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ। তার পাঠানো চিঠিতে এই রাস্তাটির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই উদ্যোগের পেছনে রয়েছে দীর্ঘদিনের গণদাবি। অ্যাডভোকেট তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার 2110 জন নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি গণ আবেদন পূর্ত বিভাগের কাছে জমা দেন। আবেদনের গুরুত্ব অনুধাবন করে এদিনে অনুরুদ্ধনাগ সড়কটি নির্মাণের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠান। পরবর্তী খবরটি হল, প্রতি বছরের নিয়ে চলতি বছরেও রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের তত্ত্বাবধানে মাধ্যমিক তথা ম্যাট্রিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। রাজ্যের সমস্ত জেলায় একই রুটিন ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে একযোগে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত আসাম, মিজোরাম, ত্রিপুরা সীমান্ত ঘেঁষা ইসাবিল ক্লাস্টারের PM3 ইসাবিল HS স্কুলে এবছর একটি নতুন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিশেষ উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কেন্দ্রটি প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে। নতুন এই পরীক্ষা কেন্দ্রে 2025-26 শিক্ষাবর্ষে মোট 520 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 6টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষায় বসবে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলি হল ক্রমে ইসাবিল HS স্কুল, বালিপিপলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হুসাইনিয়া মাধ্যমিক বিদ্যালয়, কোটামণি সাইনোসর একাডেমি, কোটামণি হাই স্কুল, লঙ্গাই রিজার্ভ হাই স্কুল। পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক দফায় প্রস্তুতিমূলক সভা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী খবরটি হল, দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন জামিন সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য চেয়ে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল M পাঞ্চলিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চলতি বছরের 1 জানুয়ারির পর দায়ের হওয়া নিয়মিত ও আগাম জামিনের আবেদন সহ সমস্ত মামলার তথ্য রেজিস্ট্রার জেনারেলদের পাঠাতে হবে। ডিভিশন বেঞ্চ বিশেষভাবে পাটনা হাইকোর্টকে লক্ষ্য করে জানিয়েছে, সেখানে জামিনের আবেদনগুলি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা হচ্ছে না। এর ফলে আবেদনকারীরা সরাসরি সুপ্রিম কোর্টে ভিড় করছেন। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, জামিন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা জরুরি। তাই হাইকোর্টগুলিকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আবেদনকারীদের অযথা ভোগান্তি না হয়। পরবর্তী খবরটি হল, 44 বছর পর খুনের মামলায় 100 বছরের বৃদ্ধকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এলাহাবাদ হাইকোর্টের এক ঐতিহাসিক রায়। 1982 সালের একটি হত্যা মামলায় অভিযুক্ত শতায়ু বৃদ্ধ দানিরামকে 4 দশক পর বেকসুর মুক্তি দিল আদালত। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকা অভিযুক্তের বয়স এবং এত বছর ধরে সামাজিক ও মানসিক যে মূল্য তাকে দিতে হয়েছে তা উপেক্ষা করা যায় না। বিচারপতি চন্দ্রধরী সিং ও বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, 1984 সালে যাবজ্জীবন সাজা ঘোষণার পর থেকেই আপিল বিচারাধীন ছিল। এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং অভিযুক্ত রামিদামের বর্তমান বয়স প্রায় 100 হওয়ায় ন্যায় বিচার কি দাবি করে তা বিচার করতে গিয়ে এই বিষয়গুলো গুরুত্ব পেতেই পারে। ঘটনাটি 1982 সালের জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত ছিলেন 3 জন, মাইকু, সাত্তিদিন ও দামিরাম। ঘটনার পর মাইকু পলাতক হয়ে যায়। পরে হামিরপুরের দায়রা আদালত 1984 সালে সাত্তিদিন ও দামিরামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই বছরই দামিরাম জামিন পান। আপিল চলাকালীনই মৃত্যু হয় সহ অভিযুক্ত সাত্তিদিনের। ফলে দীর্ঘদিন ধরে দামিরামই ছিলেন মামলার একমাত্র জীবিত আপিলকারী। হাইকোর্ট জানায়, এত বছর ধরে তিনি জামিনে ছিলেন এবং মামলার নথি খতিয়ে দেখে স্পষ্ট যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই তাকে খালাস দেওয়া হলো। পাশাপাশি তার জামিনের শর্ত বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ
এখানেই সমাপ্ত।